প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় জরায়ু মুখের ক্যান্সার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার সুরাইয়া পারভিন 1975 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে শেরি বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS, MCPS, DGO ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও স্বাগত। ম্যাডাম, জরায়ু মুখের ক্যান্সার, একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জরায়ুর ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার এটি আসলে কতটুকু দেখছেন আগের তুলনায়? বর্তমানে জরায়ু মুখে ক্যান্সার বাংলাদেশে প্রায় দ্বিতীয় অবস্থানে আছে। মহিলাদের মৃত্যু, জরায়ু মুখে ক্যান্সারের মৃত্যুর হারটা অনেক বেশি বেড়ে গেছে। সেই হিসাবে এটা মহিলাদের ক্যান্সারে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। আর এছাড়া আমাদের জরায়ুতে অংশ আছে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে জরায়ুর মুখ বা সার্ভিক্স বলা হয়। তো জরায়ুর একটা হচ্ছে জরায়ুর ভেতরে ক্যান্সার আর একটা হচ্ছে যে জরায়ুর মুখের ক্যান্সার। জরায়ুর মুখে ক্যান্সারটা হচ্ছে যে এর যে হচ্ছে এপিথেলিয়াল লেয়ার বা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম লেয়ার, যেটা এটাকে বলা হয় জরায়ুর মুখের আবরণী, যেটা সেইটাতে যদি একটা হচ্ছে অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি যদি হয় তাহলে এই জরায়ুর মুখে ক্যান্সারটা তৈরি হয়। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে একেবারে শুরুর দিক থেকে যে লক্ষণ উপসর্গ থাকে সেগুলো আসলে কি কি? জরায়ু মুখে ক্যান্সার এর একটা পূর্ব অবস্থা আছে, এটাকে বলা হয় হচ্ছে প্রি ক্যান্সারাস কন্ডিশন। তো এই জরায়ু মুখে ক্যান্সার এটাকে বলা হয় সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল লিশন। এই এপিথেলিয়াল লিশনটা আমরা হচ্ছে আগে থেকেই যদি স্ক্রিনিং এর মাধ্যমে এটা আমরা নির্ণয় করতে পারি। এই ইন্টারএপিথেলিয়াল লিশন হওয়ার 10 থেকে 20 বছর পরে জরায়ু মুখের ক্যান্সার হয়। তো যদি আমরা জরায়ুর মুখের ক্যান্সারটাকে যদি স্ক্রিনিং করি বা এটা প্রিভেন্টিভ মেজার নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে জরায়ু মুখের ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। একেবারে প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ উপসর্গ দেখা যায় কিনা বা ধীরে ধীরে কোনো লক্ষণ উপসর্গ বৃদ্ধি পায় কিনা যা দেখে আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, এরকম কিছু রয়েছে কিনা? জরায়ু মুখে ক্যান্সার প্রথমে হচ্ছে যে সাদা যে স্রাবটা হয় সেটা পরিমাণে বাড়বে, দুর্গন্ধযুক্ত স্রাব হবে। তারপর শারীরিক মিলনের ফলে জরায়ুর মুখে ব্যথা অনুভূত হতে পারে, জরায়ুর মুখ থেকে দুর্গন্ধযুক্ত রক্ত যেতে পারে, এছাড়া কোমরে ব্যথা হতে পারে। উপসর্গগুলো দেখা দিলে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ম্যাডাম, কি কারণে হচ্ছে এই জরায়ু মুখের ক্যান্সার? এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণের ফলে জরায়ু মুখে ক্যান্সার হতে পারে। এছাড়া আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে স্মোকিং, অল্প বয়সে যদি বিবাহ হয়, কিংবা একই মহিলার যদি অনেক পুরুষের সাথে তার যৌন মিলন হয়, অথবা কিছু যৌন রোগ আছে যেগুলো হচ্ছে গনোরিয়া, সিফিলিস, এই ধরনের রোগগুলি হওয়ার ফলেও জরায়ু মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? 35 থেকে 55 বছর মহিলাদের স্ক্রিনিং করতে হবে। এতে যদি জরায়ু মুখে ক্যান্সার পূর্ব লক্ষণ হয় তাহলে সেটা আগে আমরা ডায়াগনোসিস করতে পারবো। আর প্রথমে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব দেখা দিবে অথবা রক্ত যাবে একসাথে যৌন মিলনের ফলে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা চিকিৎসকের শরণাপন্ন হবে। পারিবারিক ইতিহাস সেটি কি আসলে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা? একজন পুরুষের যদি আগের স্ত্রী যদি জরায়ু মুখের ক্যান্সার হয় তাহলে তার পরবর্তী স্ত্রীরও হচ্ছে জরায়ু মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসকের শরণাপন্ন হবার পর আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে না তার আসলে জরায়ু মুখের ক্যান্সার হয়েছে? প্রথমে স্ক্রিনিং করি, ভায়া আছে যেটা ভিজুয়াল ইন্সপেকশন বাই এসিটিক অ্যাসিড, তারপরে হচ্ছে যে প্যাপ স্মিয়ার করতে পারে। আর এছাড়া হচ্ছে আরও কিছু হচ্ছে যদি কোথাও আমরা হচ্ছে কল্পোস্কোপি করে যদি দেখা যায় কোনো অস্বাভাবিক কোনো আলসার বা হচ্ছে কোনো জরায়ুর মুখে কোনো ক্ষত দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে ওখান থেকে আমরা পাঞ্চ বায়োপসি নিতে পারি। যখন শতভাগ আপনারা ডায়াগনোসিস করলেন, পরবর্তীতে কাউন্সিলিংটি কিভাবে করেন আপনারা? যখন রোগটা দেখা দেয় তখন তাদেরকে ভয় পাইয়ে দেওয়া যাবে না, যে হ্যাঁ কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে এই চিকিৎসাটা নিতে হবে। যেমন হচ্ছে আমাদের যে জরায়ু মুখে ক্যান্সার হলেই যে মরে যাবে, ভয় পেয়ে যাবে সেরকম কিছু না, তাকে পুরো ফ্যামিলিকে ডেকে তাদেরকে মানে বলতে হবে যে না, এটা চিকিৎসা আছে কিন্তু সেটা
সঠিকভাবে চিকিৎসাটা নিতে হবে। এই যে ক্যান্সার সেটি ছড়িয়ে পড়েছে কিনা বা কি অবস্থায় রয়েছে সেটি আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন? সাধারণত হচ্ছে আমাদের আলট্রাসোনোগ্রাম করে, MRI CT স্ক্যান করে আমরা দেখতে পারি যে জরায়ু কতটুকু ছড়িয়েছে। চেস্ট এক্সরে করে দেখা যেতে পারে যে লাংসে হয়েছে কিনা। যখন একবার ডায়াগনোসিস হলো যে জরায়ুমুখের ক্যান্সার হয়েছে, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি আপনারা কিভাবে শুরু করে থাকেন? প্রথমে বায়োপসি নিয়ে এটা কতটুকু ছড়িয়েছে সেটা আগে দেখতে হবে। যেহেতু এটা দুই ধরনের ক্যান্সার আছে, একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, একটা অ্যাডেনোকার্সিনোমা। এটা কোন টাইপের কার্সিনোমা হয়েছে সেটা আগে দেখতে হবে। তারপর হচ্ছে যে ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করতে হবে যে এটা কত স্টেজে আছে, কোন স্টেজে আছে সেটা, বা গ্রেডিং কতটুকু। যদি অ্যাডভান্স স্টেজে হয় তাহলে সেই ক্ষেত্রে আর হচ্ছে পেশেন্ট অপারেশনে যাবে না, সরাসরি রেডিওথেরাপির মাধ্যমে অথবা কেমোথেরাপির মাধ্যমে ডিজিজটাকে কমিয়ে নিয়ে তারপরে হচ্ছে রেডিওথেরাপির মাধ্যমে এটার চিকিৎসা করা যেতে পারে। আর আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে অপারেশন করে তারপরে পরবর্তীতে সেইটা পরীক্ষা করতে পাঠিয়ে, বায়োপসি করতে পাঠিয়ে তারপরে এরপরে রেডিওথেরাপি দিতে হবে। জরায়ুমুখের ক্যান্সার রোগীদের যদি সঠিক সময়ে না আসে, সেক্ষেত্রে আসলে পরবর্তী সময়ে কি কি সমস্যার সম্মুখীন তারা হবেন? ক্যান্সারটা যদি অ্যাডভান্স হয়ে যায় তাহলে সেইটাকে কিওর করা আসলেই একটু হচ্ছে কঠিন ব্যাপার। তো সেজন্য হচ্ছে যে তারপরে হচ্ছে যেহেতু রেডিওথেরাপিটা ক্যান্সারের সকল স্টেজেই এইটা দিয়ে চিকিৎসা করা যায়, তো শেষ পর্যায়ে আসলে হচ্ছে পেলিয়েটিভ হচ্ছে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে তার চিকিৎসা করা যেতে পারে। ম্যাডাম, সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করলে জরায়ুমুখের ক্যান্সার পুরোপুরি নির্মূল করা যায় কিনা? হ্যাঁ, যদি সঠিক সময়ে এটাকে ডায়াগনোসিস করা যায় এবং সঠিক সময়ে যদি চিকিৎসা নেওয়া যায় এবং সঠিক পদ্ধতিতে যদি চিকিৎসা ঠিকমতো নেওয়া যায় তাহলে অবশ্যই পুরোপুরি নির্মূল করা যায় জরায়ুমুখের ক্যান্সারটাকে। লাইফস্টাইল মডিফিকেশনের কোনো বিষয় আসলে জড়িত রয়েছে কিনা চিকিৎসা পদ্ধতির এই সময়টিতে? স্মোকিং যে জিনিসটা, এটা রিস্ক ফ্যাক্টর। স্মোকিংটা হচ্ছে, যদিও আমাদের দেশে মহিলারা স্মোকিং কম করেন, কিন্তু লো ক্লাসে দেখা যায় তারা অনেকেই আছেন যে স্মোকিং এর সাথে জড়িত আছেন, স্মোকিং নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা যদি এটা না করে, স্মোকিং না করে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে জরায়ুমুখের ক্যান্সার থেকে কিছু। নিশ্চয়ই। জরায়ুমুখের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নেবার পরবর্তী সময় আসলে ফলো আপটি আপনারা কিভাবে নিশ্চিত করে থাকেন? প্রথম 3 মাস যখন হচ্ছে রেডিওথেরাপি শেষ করা হয়, এরপরে হচ্ছে রেডিওথেরাপি নেওয়ার সময় প্রত্যেক মাসেই হচ্ছে জরায়ুমুখের ক্যান্সারটা আবারও রিকারেন্স হচ্ছে কিনা সেটা হচ্ছে প্রতি মাসে একবার করে সে ফলো আপে আসবে। এরপর প্রতি 3 মাস পর 2 বছরের জন্য সে ফলো আপে থাকবে। এরপর প্রতি 6 মাস পর বাকি আরও 3 বছর সে ফলো আপে থাকবে। এরপর প্রতি বছর একবার করে সে ডাক্তারের পরামর্শ নেবে। চিকিৎসা নেবার পর পরবর্তী জীবনে আবার জরায়ুমুখের ক্যান্সার হতে পারে কিনা? আবার রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অথবা হচ্ছে সেকেন্ড ক্যান্সার হিসেবে অন্য কোথাও ক্যান্সার হতে পারে, রেডিওথেরাপি নেওয়ার কারণে সেটাও হতে পারে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে কি করণীয়? ফলো আপে থাকতে হবে। ফলো আপে থাকার পরে হচ্ছে যদি সেকেন্ড ক্যান্সার হয় তাহলে সেভাবে, অথবা হচ্ছে এটারও রিকারেন্স হিসাবেও আসতে পারে, সেক্ষেত্রে ফলো আপের মাধ্যমেই ডায়াগনোসিস সম্ভব এবং আবার চিকিৎসা নেওয়া সম্ভব। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে কোনো ভ্যাকসিন বা অন্য কিছু আসলে রয়েছে কিনা? প্রিভেন্টিভ যদি আমরা বলি যে জরায়ুমুখে প্রিভেনশন আমরা কিভাবে করব, তাহলে দুইটা ভাবে করা যায়। এক হচ্ছে যে আমাদের ভ্যাকসিন নিতে পারে, আরেকটা হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে স্ক্রিনিং প্রসিডিওর। এবং স্ক্রিনিং প্রসিডিওরের মাধ্যমে প্রায় 90% জরায়ুমুখের ক্যান্সারটাকে হচ্ছে নির্মূল করা যেতে পারে। তো ভ্যাকসিন সেটা হচ্ছে যে 3টা ডোজ নিতে হবে। প্রথম মাসে একটা ভ্যাকসিন, আর এটা হচ্ছে দ্বিতীয় মাসে, আর হচ্ছে 6 মাস। প্রথম ডোজে 6 মাস পরে একটা, 3টা হচ্ছে। কিন্তু বর্তমানে হচ্ছে মোর কাভারেজ দেওয়ার জন্য সরকার এটাকে 2টা শিডিউলে নিয়ে এসেছে, যে 2টা দিতে হবে আর কি। 9 বছর বয়স থেকে 26 বছর বয়স পর্যন্ত আনম্যারিড মহিলাদের হচ্ছে ভ্যাকসিন। তবে 30 বছরের পরে যারা আছে, ম্যারিড পার্সন যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে এইচপিভি স্ক্রিনিং করে এইচপিভি আছে কিনা সেটা করে তারপরে হচ্ছে ভ্যাকসিনেশনটা নেবে। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম আসলে চালু রয়েছে, সেগুলো আসলে কি কি, এবং সচেতনতার যে জায়গাটি সেটি আসলে আগের চেয়ে বেড়েছে কিনা? সচেতনতা অবশ্যই হচ্ছে, যেমন হচ্ছে যে ভায়াটে, যেটা হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন, আমাদের যেটা বঙ্গবন্ধু থেকে প্রথম শুরু হয়, সেটা ভিজুয়াল ইন্সপেকশন বা এসিটিক অ্যাসিড, এটা আমাদের হচ্ছে যত সদর হাসপাতাল, বিভিন্ন উপজেলা, থানা, প্রতিটা লেভেলেই এই স্ক্রিনিং প্রসিডিওরটা চলছে। এবং এই স্ক্রিনিং
স্ক্রিনিং প্রসিডিওরটা যখন একজন মহিলা করতে যাবে সেটা হচ্ছে ন্যাশনাল আইডির সাথে বা জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে যাবে। এতে করে হচ্ছে যে তারা ভায়া টেস্ট যখন করা হয় যদি না থাকে তাহলে তাকে একটা হচ্ছে নীল কার্ড দেওয়া হয়, আর যদি ভায়া পজিটিভ হয় তাহলে তাকে একটা পিঙ্ক কালার বা লাল পিঙ্ক কালারের কার্ড দেওয়া হয়, যেটা গোলাপি কার্ডটা দেওয়া হচ্ছে। যদি সে নীল কার্ড পায় তাহলে তাকে প্রতি 5 বছর পর পর সে বাংলাদেশে যেহেতু ন্যাশনাল আইডি দিয়ে এটা এন্ট্রি করা হয়, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে প্রতি 5 বছর পর পর এই স্ক্রিনিংটা সে করতে পারবে। জরায়ুমুখের ক্যান্সার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জরায়ুমুখের ক্যান্সার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই শব্দটির সঙ্গে আজকাল সবাই পরিচিত। মূলত হরমোনজনিত সমস্যা থেকে পিসিওএস বা পিসিওডি হয়। বিশ্বের প্রতি 10 জন মহিলার মধ্যে একজন এই সিনড্রোমের শিকার। তবে যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে এই রোগ নির্ণয় করা যায় না, কারণ মহিলাদের সবার মধ্যে এই রোগের লক্ষণ সমান নয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস হলো নারীদের ওভারি বা ডিম্বাশয় এবং হরমোন উৎপাদন মাত্রার উপরে প্রভাব ফেলে। হরমোনাল গ্রন্থিগুলো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক মেইলি হরমোনের পাশাপাশি কিছুটা পুরুষালী হরমোনও নিঃসৃত করে। একটি নির্দিষ্ট সময় পর পর প্রতিটি ওভারি একটি করে ডিম উৎপন্ন করে ডিম্বস্ফুটনের জন্য, কিন্তু প্রস্ফুটিত না হলে সেটি পিরিয়ডের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তবে যখন মেইলি হরমোন থেকে পুরুষালী হরমোনের উৎপাদন ক্ষমতা বেশি হয়ে যায় তখন ডিম্বগুলো সম্পূর্ণরূপে পরিপক্ক হয় না এবং সঠিক সময়ে পিরিয়ডের মাধ্যমে বের হয় না এবং সিস্ট হয়ে ওভারির চারপাশে জমা হয়। এমনভাবে অনেকগুলো সিস্ট জমা হয়ে ওভারির আকার বড় করে ফেলে এবং পলিসিস্টিক ওভারির সৃষ্টি করে। এই রোগের পরিচিত লক্ষণগুলো হলো ওবেসিটি এবং ওজন বৃদ্ধি। এছাড়া পিসিওএস সমস্যা থাকলে ডায়াবেটিসের লক্ষণ, ফ্যাটি লিভার, কোলেস্টেরলের সমস্যা এসেই যায়। এছাড়াও ইনফার্টিলিটির মতো সমস্যাও দেখা দিতে পারে। সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস এই রোগ থেকে দূরে রাখার প্রধান উপায়। প্রতিদিন কিছুটা শারীরিক ব্যায়াম, জগিং বা হাঁটা সারা শরীরে দহন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মেটাবলিক হার ঠিক থাকলে হরমোনের মাত্রা ঠিক থাকে, রক্তে চিনি ও কোলেস্টেরলের পরিমাণও ঠিক থাকে। গবেষণায় দেখা যায় অন্ততপক্ষে 7% ওজন কমাতে পারলে কিন্তু পিসিওএস সংক্রান্ত যে ঝুঁকি রয়েছে সেগুলো কমে যায়। উচ্চ আঁশযুক্ত ফাইবার, কম কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর আমিষ, অপরিশোধিত ময়দা ও চিনি, সবজি ও ফলমূল সমৃদ্ধ খাদ্য পরিকল্পনা এই রোগীর জন্য সর্বাধিক কার্যকর। পিসিওএস এবং এর ডায়েট মেনে চললে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি ভালো থাকতে পারেন। লো কার্ব খাবার অর্থাৎ যে খাবারে কার্বোহাইড্রেট কম সে ধরনের খাবার বেশি করে খান। ইনসুলিনের মাত্রা আপনার বাড়বে না, ফলে অযথা ওজনও বাড়বে না। ভাত, আলু, ময়দা, তরমুজ ইত্যাদি না খাওয়াই ভালো। খাদ্য তালিকায় থাকতে পারে মাল্টিগ্রেন, ব্রেড, ওটস, চিনির বদলে গুড়, মুসলি ইত্যাদি। দুধ ও সয়া প্রোডাক্টসও রাখতে পারেন। বাড়িতে পাতা দই খুব ভালো উপকার দিবে। দুধে যাদের সমস্যা নেই তারা অল্প দুধও খেতে পারবেন। বাটার খাওয়া যাবে, তবে মার্জারিন নয়। পনির চলতে পারে, কিন্তু রাতের খাবারের পরে এক বাটি ছানা খাওয়া যাবে। ফল ও সবজির মৌসুমে অবশ্যই প্রচুর পরিমাণে ফল এবং সবজি খেতে হবে। ভিটামিন, মিনারেলসও এতে পাওয়া যাবে। পিসিওএস যাদের আছে তাদের তালিকায় আপেল, লেবু, পেঁপে, পেয়ারা, তরমুজ, শুকনো খেজুর জুস এবং গোটা ফল খেলে ভালো হবে। ভালো যদি হয় ফ্রুট সালাদ বানিয়ে খেতে পারেন। এই সিনড্রোমে যারা ভুগছেন তাদের জন্য পটাশিয়াম, আয়রন ও ভিটামিন খুব বেশি প্রয়োজন। পটাশিয়াম ফলিকল হরমোনের ভালো উৎস, ওজন কমাতেও সাহায্য করে। ফ্যাট চর্বিযুক্ত মাছ ও মাংস ইত্যাদি বাদ দিতে হবে। ভিটামিন বি ও ডি যুক্ত মাছ খেতে হবে। অলিভ অয়েল, পাশাপাশি কাঠবাদাম, সামান্য আখরোট খেতে পারলে ভালো। সামর্থ্য অনুযায়ী টুনা ও স্যামন ফিশ খেতে পারবেন। খুব উপকার হয় যদি ডিপ ফ্রাইড খাবার সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেন। দারুচিনি খেতে পারেন। 1 গ্লাস গরম পানিতে 1 চা চামচ দারুচিনি খেলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, তাতে কিন্তু আপনার ওজনও কমতে থাকবে। এছাড়া আপনি তিসি খেতে পারেন। তিসি সাধারণত কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে। এছাড়াও অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য কিন্তু কমিয়ে দেয় খুব দারুণভাবে।
2 চা চামচ তিসি কিন্তু আপনি গুঁড়ো করে খালি পানিতে ভিজিয়ে খেতে পারেন। যাদের পানি খেতে সমস্যা হয় তারা ফলের রস মিশিয়ে খেতে পারেন। অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু পিসিওএস রোগীর জন্য খুব বেশি ভালো। তাই স্বাস্থ্যকর উপায় মেনে আপনি একটি হেলদি ডায়েট ফলো করলে পিসিওএস নামক রোগ থেকে কিন্তু নিজেকে সহজেই মুক্ত করতে পারেন। একটি সঠিক জীবনযাত্রা, খাদ্যাভ্যাস আমাদের জন্য কিন্তু খুব প্রয়োজন। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে কি কি করণীয়? জরায়ু মুখে ক্যান্সারের জন্য হচ্ছে প্রথমে স্মোকিং সেটা করবে না, তারপর ভ্যাকসিনটা নিবে। দ্বিতীয়ত যে স্ক্রিনিংটা করবে প্রত্যেক যারা রিপ্রোডাক্টিভ এজে আছে বা যারা যৌন মিলনে বয়সী যারা আছে তাই সেই বয়সের সবাই স্ক্রিনিংটা করবে, যেটা আমরা 21 বছর থেকে 55 বছর পর্যন্ত বয়সের মহিলাদেরকে স্ক্রিনিং এর কথা বলতে পারি। আর এছাড়া যে হাইজিন মেনটেন করবে, পুষ্টিকর খাবার খাবে এবং বডির ইমিউনিটিটা কমে যেতে হলেও যেহেতু এইচপিভি হয় তাহলে বডি ইমিউনিটি বাড়ানোর জন্য সঠিকভাবে তারা এক্সারসাইজ করতে পারে, লাইফস্টাইলটা মডিফাই করতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে। এবং যেটা বলছিলেন যে লক্ষণ উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ আপনাকে। জি প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জরায়ু মুখের ক্যান্সার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। 13% মানুষ কানের শ্রবণজনিত বিভিন্ন সমস্যায় ভোগে। এর মধ্যে 9% মানুষ অধিক মাত্রার শ্রবণজনিত সমস্যা ভোগে। এর একটা বড় অংশই কান দিয়ে পানি এবং পুজ পড়াজনিত কারণে। সাধারণত কান দিয়ে পানি এবং পুজ পড়ে কানের 2 ধরনের সাধারণত অসুখ আছে। একটা হলো স্বল্পস্থায়ী, সেটাকে আমরা অ্যাকিউট অটাইটিস মিডিয়া বলি। আর একটা হলো দীর্ঘস্থায়ী মাত্রার অসুখ, যেটা হলো ক্রনিক অটাইটিস মিডিয়া। ক্রনিক অটাইটিস মিডিয়া আবার 2 ধরনের হতে পারে। একটা হলো ক্রনিক অটাইটিস মিডিয়া, এটা তুলনামূলক কম খারাপ আর কি, মানে সেফ ভ্যারাইটি বলি আমরা ইংরেজিতে। আর একটা হলো আনসেফ ভ্যারাইটি, মানে অতিমাত্রায় বিপজ্জনক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।